can a bond or by using সিঙ্গেল ইলেকট্রন, একটা বন্ড কি সিঙ্গেল ইলেকট্রন দিয়ে ফর্ম হতে পারে? তোদের মতামত কি বল? বল, সারা শব্দ দে। বল বল, একটা বন্ড কি সিঙ্গেল ইলেকট্রন দিয়ে ফর্ম হতে পারে, হ্যাঁ কি না? না স্যার। না। কিন্তু তখনকার সময়ে সাজেন একজন সায়েন্টিস্ট, সে হচ্ছে এটার একটা পরিবর্তন এনেছিল। দেখা গিয়েছে কি না, একটা সিঙ্গেল ইলেকট্রন দিয়েও বন্ড ফর্ম হতে পারে, একটা সিঙ্গেল ইলেকট্রন দিয়েও কিন্তু বন্ড ফর্মেশন হতে পারে। যেমন এক্সাম্পল, তো এটাকে বলা হচ্ছে কি সাজেন সিঙ্গলেট ইলেকট্রন থিওরি। এই সাজেন ছিলেন লুইসের স্টুডেন্ট। এ কি বললো যে একটা সিঙ্গেল ইলেকট্রন দিয়ে আমরা কিন্তু বন্ড ফরমেশন করতে পারি। কোথায় পারি? না, ইন কেস অফ পিসিএল5। ইন কেস অফ পিসিএল5 ফসফরাসের বাইরে কটা ইলেকট্রন থাকবে? ফসফরাসের বাইরে কটা ইলেকট্রন থাকে? ভ্যালেন্স ইলেকট্রন কটা? স্যার 5। 5? 9টা? না, 5টা। 5টা। নাইট্রোজেনের নিচে ফসফরাস, তাহলে তার বাইরে 5টা ইলেকট্রন থাকবে। নাইট্রোজেনের যত থাকবে ফসফরাসেরও ততগুলোই থাকবে। এই হচ্ছে আমার ফসফরাসের ইলেকট্রন। এবারে যদি আমার ক্লোরিন এর সঙ্গে বন্ড করে, আমি ধরছি PCl5, তাহলে 5টা ক্লোরিন বন্ড করবে। তাহলে 5টা ক্লোরিন যখন বন্ড করবে, এখানে একটা ক্লোরিন ইলেকট্রন দিবে আর ফসফরাস একটা ইলেকট্রন দিচ্ছে। এবারে এখানে ক্লোরিন একটা ইলেকট্রন দিবে, ফসফরাস একটা ইলেকট্রন দিচ্ছে। এখানে ক্লোরিন একটা ইলেকট্রন দিবে আর ফসফরাস একটা ইলেকট্রন দিচ্ছে। তাহলে আমার দেখা যাচ্ছে বাই শেয়ারিং ইলেকট্রন ইট ফর্মস এ কোভ্যালেন্ট বন্ড। এটা একটা কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। কিন্তু দেখ দেখ এখানে যে 5টা ক্লোরিন দরকারই হচ্ছে না, তার আগেই আমার অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে। ফসফরাসের অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ফিলস আপ অক্টেট। এরা কিন্তু অক্টেট ফিল আপ করছে, আর দুটো বন্ড না করেই অক্টেট ফিল আপ করে দিচ্ছে। তাহলে এই দুটো ইলেকট্রনের কাজ কি? এই দুটো ইলেকট্রনের কাজ কি? এই দুটো ইলেকট্রন কি করে না, বাকি যে আদার্স ক্লোরিনটা পড়ে আছে, সেই ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। আগের দিন আমি বলেছিলাম ক্লোরিন হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট, আর যারা থার্ড পিরিয়ড এলিমেন্ট হয় তাদের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। যারা থার্ড পিরিয়ড এলিমেন্ট হয় তাদের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। তো এই ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার কারণে, এই ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার কারণে এর ফাঁকা ঘরে ফসফরাস কি করে, এর ইলেকট্রনটাকে রেখে দেয়। ফসফরাসের ইলেকট্রনটাকে রেখে দেয়। তাহলে এই দুটো কেসে কোন রকম কিন্তু বাই শেয়ারিং ইলেকট্রন করে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হচ্ছে না। এখানে ফসফরাস কি করছে, তার একটা সিঙ্গেল ইলেকট্রনকে
ডোনেট করছে ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল ঘরে, ডি অরবিটাল, ঠিক আছে? তাহলে ক্লোরিনের ফাঁকা ডি কক্ষকে একটা করে ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে, যেগুলো তার এক্সট্রা পড়ে আছে অক্টেট ফিল আপ হয়ে যাওয়ার পরেও। এই ধরনের বন্ডকে বলা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন থিওরি বা সিঙ্গলেট ইলেকট্রন থিওরি, ঠিক আছে? এই বন্ডের কথাই কিন্তু সাজেন বলেছিলেন। এই কারণে কি হয় না, এই PCl5 কে যখন হিট করা হয়, on heating PCl5 it form PCl3 plus Cl2। ফসফরাসের সঙ্গে এই যে তিনটে ক্লোরিন আছে, এই তিনটে ক্লোরিন বন্ড ফরমেশন করেছে ইলেকট্রন দিয়ে, কিন্তু বাকি দুটো ক্লোরিন এরা কোনো বন্ড ফরমেশন করেনি। এরা হচ্ছে ফসফরাসের কাছ থেকে ইলেকট্রনটাকে নিয়েছে, ফসফরাস থেকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এরা কোনো ইলেকট্রন শেয়ার করেনি। তাহলে যখন একে হিট দেওয়া হবে তখন এই দুটো বন্ড দুর্বল হওয়ার কারণে এখানে আগে আগে ব্রেক করবে, এই দুটো ব্রেক করে খুলে যাবে, ঠিক আছে? আর এরা নিজেদের মধ্যে বন্ড ফরমেশন করবে, তাই PCl3 আর Cl2 আমরা পাই যখন PCl5 কে হিট করা হয়, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? ব্যাপারটা বোঝা গেছে তোরে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। এবারে দেখ, হ্যাঁ সেম স্যার। হ্যাঁ সেম কেস আরেকটা দেখা যায় SF6 এর সময়। যখন আমরা SF6 লিখছি তখন সালফারের বাইরে কটা ইলেকট্রন থাকে? ভ্যালেন্স ইলেকট্রন কটা সালফারের? অক্সিজেনের নিচে সালফার, অক্সিজেনের বাইরে কটা থাকে? ঝ্যাট ঝ্যাট করে কাউন্ট করবে। ছটা। হ্যাঁ, অক্সিজেনের বাইরে ছটা থাকে, তাহলে অক্সিজেনের বাইরে যদি ছটা থাকে তাহলে সালফারও ছটা বন্ড ফরমেশন করবে। কিন্তু সালফারের ছটা বন্ড ফরমেশন করার সময় এখানে কি হয়ে যাবে না, অক্টেট ফিল আপ হয়ে সেটা ওভার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সালফারের ক্ষেত্রেও কি হয় না, হচ্ছে এই যে বন্ডটা সেটা ব্রেক করে যায়, ঠিক আছে? SF6 টা কি হয়, এই যে SF6 এটা SF6। এবারে একটা জিনিস আমি বলে রাখি যে এই যে PCl5, এই PCl5 এর শেপ গুলো যখন পড়াবো, এটা অ্যাকচুয়ালি শেপটা দেখতে কেমন হয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল। যখন ভ্যালেন্স VSEPR বা VBT পড়াবো তখন এই শেপ গুলো পড়াবো। এখানে কি হয়, এই ট্রায়াঙ্গেলের সমতলে বা ট্রায়াঙ্গেলের প্লেনে যে বন্ড গুলো রয়েছে, যে ক্লোরিন গুলো রয়েছে, এই ক্লোরিন গুলোকে বলা হয় ইকুইটোরিয়াল পজিশন। এই পজিশনটাকে বলা হয় ইকুইটোরিয়াল পজিশন। মানে ধরে নে যে একটা ত্রিভুজ আছে 3D তে, বা তোদের হাতটাকে এরকম ভাবে রাখো করে, হাতটাকে নরমাল মানে এয়ারে ধর, এয়ারে, ঠিক আছে, বাতাসে ধর 3D। তো হাতের উপরে মাঝখানে আঙ্গুলের মাঝখানে একটা পেন ঢুকিয়ে দে। তাহলে পেনটা যখন রাখছিস তখন উপরে একটু বেরিয়ে আছে, নিচে একটু বেরিয়ে আছে। তাহলে উপরে যখন বেরিয়ে আছে সেই বন্ডটাকে বলা হচ্ছে কি, এক্সিয়াল বন্ড। ধর এটা উপরের দিকে বেরিয়ে আছে পেনটা, আর এটা নিচের দিকে বেরিয়ে আছে। এই নিচের দিকে যেটা বেরিয়ে আছে সেটাকে বলা হচ্ছে কি, এক্সিয়াল। উপরে নিচে যেটা বেরিয়ে আছে সেটাকে বলা হচ্ছে এক্সিয়াল, আর এটাকে বলা হচ্ছে ইকুইটোরিয়াল। বলা হয়েছে কি, এটার অ্যাঙ্গেল কত হবে কে বলবি? এই অ্যাঙ্গেলটা কত? বল অ্যাঙ্গেল গুলো কত করে হবে? ত্রিভুজটাকে 3 ভাগে ভাগ করে দিচ্ছি, অ্যাঙ্গেল কত করে পড়বে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি, ঠিক আছে? এই হ্যাঁ 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোর হচ্ছে 120 ডিগ্রি এটা পড়ছে। এবারে এই অ্যাঙ্গেলটা কত বল? এই যে এটা এখানে যে ঢুকেছে আর এদিক দিয়ে এটা এর সঙ্গে বন্ড করছে, তাহলে এই ক্লোরিন আর এই ক্লোরিনের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা কত? এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা আর এইটা ভালো করে লক্ষ্য করো, এই যে এই বন্ডটা, এই বন্ড, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে
উপরের যে এক্সিয়াল পজিশনের ক্লোরিন, এই ক্লোরিন আর এই ক্লোরিনটা, এই দুটো হচ্ছে এক্সিয়াল পজিশন, উপর নিচে। আর বাকি তিনটে পজিশনকে বলা হয় ইকুইটোরিয়াল পজিশন, এগুলো সেট করা বন্ধ, ইকুইটোরিয়াল পজিশন। তো এই এক্সিয়াল পজিশনের ক্লোরিন গুলো হাইটে লম্বা হয় বা এদের সাইজটা একটু বড় হয়, এই বন্ড লেন্থটা একটু বড় হয়, ঠিক আছে। কিন্তু SF6 এর ক্ষেত্রে অল বন্ড লেন্থ আর সেম। ঠিক আছে, অল বন্ড লেন্থ আর সেম হয়েছে। তাহলে এখানে কি হয় না, হচ্ছে SF6 এর দেখ সালফারের 6টা বন্ড আছে, ইলেকট্রন আছে, তার মানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, তাহলে আর দুটো হলেই তার কিন্তু অক্টেট ফিল আপ হয়ে যাবে। তাহলে এগুলো কি হয়, 1 2 3 4, এই চারটা ফ্লোরিন 2F2 হিসাবে বেরিয়ে যায়, আর বাকি পড়ে থাকে SF। সালফারের কথা আছে বাইরে 1 2 3 4 5 6, আর দুটো ফ্লোরিন থেকে দুটো ইলেকট্রন নিয়ে অক্টেট ফিল আপ করে দিচ্ছে, বাকি এভাবে এগুলো পড়ে থাকে। হিট দিলে হয় আর কি, এমনি হয় না, হিট দিলে হয়। হচ্ছে সেম ভাবে যদি আমরা IF7 কে বলি, এটাও কি করে, হিট দেওয়ার সঙ্গে সঙ্গে IF বেরিয়ে যায় আর 3F2 বেরিয়ে যায়। কিন্তু কথা হচ্ছে শুধু বেরিয়ে গেলেই হবে না, এটাকে স্টেবল থাকতে হবে, যে এই কম্পাউন্ডটা বেরিয়ে যাওয়ার পরে স্টেবিলিটি পাবে, কিন্তু এই কম্পাউন্ড গুলো স্টেবল নয়, অতটা আনস্টেবল। IF-টা আনস্টেবল, দুটো ইলেকট্রোনেগেটিভ না, বা দুটোই হচ্ছে একটা বাল্কি সাইজ আর একটা হচ্ছে নিজেদের মধ্যে বন্ড করছে হ্যালোজেন গ্রুপের এলিমেন্ট, ঠিক আছে, তাহলে এই জন্য এটা আনস্টেবল হয়। তো এইগুলো এক্সিস্ট করে না চট্টগ্রামে। তো মেন ব্যাপারটা কি বললাম, যে একটা সিঙ্গেল ইলেকট্রন দিয়েও কিন্তু বন্ড হওয়া পসিবল, যেটা সাজেন তখন একটা কনসেপ্ট দিয়েছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা টার্ম উঠে আসছে যে সিঙ্গলেট লিঙ্কেজ। হোয়াট ইজ সিঙ্গলেট লিঙ্কেজ? তাহলে সিঙ্গেল ইলেকট্রন থিওরি, সেখান থেকে সিঙ্গলেট লিঙ্কেজ। সিঙ্গলেট লিঙ্কেজ কি না, সিঙ্গলেট লিঙ্কেজ হচ্ছে যে ফর্মুলাটা কি, নম্বর অফ সিঙ্গলেট লিঙ্কেজ equals to সেন্ট্রাল অ্যাটম এর ভ্যালেন্স ইলেকট্রন প্লাস, আচ্ছা এত সব লেখার দরকার নেই, শুধু এটা এক কথায় লিখে দিচ্ছি, যে নম্বর অফ সিঙ্গলেট লিঙ্কেজ সেটাই অক্টেট ফিল আপ করার জন্য যতগুলো সাইড অ্যাটম লাগবে, যতগুলো অক্টেট ফিল আপ করার পরে যতগুলো সাইড অ্যাটম বেঁচে থাকবে, সেটাই হচ্ছে আমার সিঙ্গলেট লিঙ্কেজ। জিনিসটা দেখা যাক কি না, এবারে ফর্মুলাটা লিখি, যে নম্বর অফ সিঙ্গলেট লিঙ্কেজ সমান হচ্ছে ধর সেন্ট্রাল অ্যাটম তার ভ্যালেন্স ইলেকট্রন প্লাস সাইড অ্যাটম সমান হচ্ছে 8 হয়ে যাবে।
তাহলে 8 থেকে এই সেন্ট্রাল অ্যাটমটা বাদ দিয়ে দিলেই যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে আমার সিঙ্গলেট লিংকেজটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে অক্টেট ফিল আপ করছি, 8টা ইলেকট্রন দরকার, 8টা ইলেকট্রন। এবার অক্টেট থেকে আমরা বাদ দেব কটা না, যে সেন্ট্রাল অ্যাটমটা তোকে দেওয়া হবে তার যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে সেই নাম্বারটা বাদ দিয়ে দিলেই আমরা এখানে সাইড অ্যাটমের নাম্বারটা পেয়ে যাবো, আর সেটাই হচ্ছে আমার সিঙ্গলেট লিংকেজ। যেমন যদি আমরা এক্সাম্পল ধরি SF4, SF4 এর সিঙ্গলেট লিংকেজ কতগুলো না, SF4 এর সিঙ্গলেট লিংকেজ হচ্ছে সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কটা, 6টা। সালফারের বাইরে 6টা ইলেকট্রন আছে আগের থেকে, আর 2টো ইলেকট্রন দরকার অক্টেট ফিল আপ করার জন্য। অক্টেট ফিল আপ হয়ে যাওয়ার পরেও কটা সাইড অ্যাটম বেঁচে আছে, মানে যেগুলো এক্সট্রা বন্ড করেছে না, 2টো। দেখ না, সালফারের তো বাইরে 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা হয়ে গেছে, আর 2টো ক্লোরিন অ্যাটম দিলেই বন্ড কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমার কত আছে, SF4 দিয়েছি, তাহলে যখন SF4 দিয়েছি তখন এখানে আজ যে 2টো ফ্লোরিন বন্ড করেছে এই ফ্লোরিন অ্যাটম গুলা হচ্ছে আমার সিঙ্গলেট লিংকেজ। তাহলে অক্টেট ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে অক্টেট ফিল আপ হয়ে গেছে আমার, এখানে অক্টেট আমার কিন্তু ফিল আপ হয়ে গেছে। দেখ 6টা ইলেকট্রন তার ভেতরেই আছে, আর 7টা আর 8টা। ঠিক আছে, তাহলে যে হচ্ছে তোর এখানে 7 নম্বর ইলেকট্রন, এখানে 8 নম্বর ইলেকট্রনটা ঢুকলো এই যে সালফারের সঙ্গে বন্ড করার জন্য, এখানে অক্টেট ফিল আপ হয়ে গেছে। বাকি যে সাইড অ্যাটম বেঁচে আছে সেটাকেই আমার বলছে সিঙ্গলেট লিংকেজ। যদি আমরা ধরি এক্সাম্পল IF7, তাহলে এর ক্ষেত্রে আয়োডিনের সিঙ্গলেট লিংকেজ কটা, আয়োডিনের বাইরে কটা ইলেকট্রন আছে, আয়োডিনের বাইরে কটা ইলেকট্রন আছে ভ্যালেন্স ইলেকট্রন, 7টা। 7টা। তাহলে 7টা। 8টা কি করে তুই বললি, 7টা 7টা 8টা, 7টা ইলেকট্রন আছে, তাহলে 7টা ইলেকট্রন অক্টেট ফিল আপ করার জন্য আর কটা ইলেকট্রন লাগবে, একটা একটা লাগবে। তাহলে এখানে আর কটা অ্যাটম এক্সট্রা বেঁচে আছে, এক্সট্রা দেওয়া হয়েছে 6টা। 6টা, তাহলে 6 হচ্ছে সিঙ্গলেট লিংকেজ। বোঝা গেছে, যতগুলো অ্যাটম হচ্ছে আমার এক্সট্রা দেওয়া হয়েছে সেগুলোই হচ্ছে আমার সিঙ্গলেট লিংকেজ। সেম ভাবে SF6, SF6 এর ক্ষেত্রে কি, সালফারের বাইরে আছে 6টা ভ্যালেন্স ইলেকট্রন। সবসময় উপরে গুলো মনে রাখবি, কার্বনের কটা, নাইট্রোজেনের কটা, অক্সিজেনের কটা, ফ্লোরিনের কটা, বাকিগুলো সেম হবে তার নিচে নিচে যারা থাকে। সালফারের ক্ষেত্রে 6টা আছে, তাহলে 6টা মানে আর 2টো দরকার আমার অক্টেট ফিল আপ করার জন্য, আর 4টা আমার এক্সট্রা দেওয়া হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে আমার সিঙ্গলেট লিংকেজ। বোঝা গেছে, তাহলে সিঙ্গলেট লিংকেজ যদি কোনো এমসিকিউতে শর্ট কোশ্চেন আসে বই নেই এটা টপিকটা, তাহলে এখান থেকে করা যাবে নিশ্চয়ই। বোঝা গেছে তো? হুম। এরপরে আসছি ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ জিনিসটা কি না, ব্যাপারটা দেখ, যখন একটা বন্ড ফরমেশন হয়, ঠিক আছে, তখন লুইস স্ট্রাকচারের ক্ষেত্রে এই ফর্মাল চার্জটা আমার কাজে লাগে। এর ফর্মুলাটা কি না, একটা অ্যাটমের মাথায় কতটা চার্জ থাকে সেই চার্জটা ক্যালকুলেট করাই হচ্ছে আমার ফর্মাল চার্জ। তাহলে ফর্মাল চার্জ বা এটাকে এফসি বলা হয়, এটা এই চার্জটা কার উপরে থাকে, অন এন অ্যাটম, একটা অ্যাটমের উপরে থাকে ইন এ লুইস স্ট্রাকচার। এর ফর্মুলাটা কি না, ফর্মাল চার্জ ইকুয়ালস টু, এটা শুধু ক্যালকুলেশন আছে, টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন
total number of valence electron in the free atom minus total number of bonding electron total number of non-bonding electron যেগুলো বন্ড করছে না বা যেটাকে আমরা শর্টে বলেছি কি লোন পেয়ার মাইনাস হাফ অফ সোজা ভাষায় একবারে লিখে দিচ্ছি শেয়ার ইলেকট্রনস ঠিক আছে শেয়ার ইলেকট্রন পেয়ার মানে যেটা বন্ড করেছে বা বন্ডিং ইলেকট্রন পেয়ার ঠিক আছে তাহলে আলটিমেট ফর্মুলাটা কি না ভ্যালেন্স ইলেকট্রন সবসময় কাজ ধরা হয় সেন্ট্রাল অ্যাটম যেটার সঙ্গে বন্ড করা হচ্ছে যেটা মাঝখানে রয়েছে সেন্ট্রাল মাইনাস লোন পেয়ার মাইনাস হাফ অফ শেয়ার পেয়ার সোজা ভাষায় ঠিক আছে এত বড় মনে রাখার কোনো দরকার নাই এইটুকু মনে রাখি যে ভ্যালেন্স ইলেকট্রন থেকে লোন পেয়ার বাদ দেবো তার থেকে আমরা হাফ অফ শেয়ার পেয়ার বাদ দিয়ে দেবো ঠিক আছে এবারে দেখা যাক এবারে ক্যালকুলেশন কিছু দেখা যাক লোন পেয়ারে বই কি আছে দেখ ধর NH4 প্লাস এখানে নাইট্রোজেনের ফর্মাল চার্জ ক্যালকুলেশন কর ওকে এক্সপ্লেন করে দেবো কোনটার করতে হবে নাইট্রোজেনের ফর্মাল চার্জ ক্যালকুলেশন কর তাহলে এর আগে সবার আগে আমাকে স্ট্রাকচারটা ড্র করতে হবে তাহলে স্ট্রাকচার কিভাবে ড্র করব না নাইট্রোজেন মাঝখানে থাকবে তার চারপাশে চারটা হাইড্রোজেন থাকবে আর থার্ড ব্র্যাকেট দিয়ে মাথায় একটা প্লাস দেওয়া হবে কেন আমি প্লাসটা কার মাথায় আছে অ্যাকচুয়ালি প্লাসটা কিসের জন্য প্লাসটা কিসের জন্য দেওয়া হয়েছে কে বলতে পারবে কেন প্লাস দিয়েছে স্যার নাইট্রোজেনের প্লাসটা নাইট্রোজেনের প্লাসটা হ্যাঁ নাইট্রোজেনের প্লাস কিন্তু কেন দেওয়া হয়েছে কারণ নাইট্রোজেনের ভ্যালেন্সি 5 আর এখানে 4টা হাইড্রোজেন বন্ড হ্যাঁ very good. তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 5 যেখানে আর 3টে দিলেই আমার অক্টেট ফিল আপ হয়ে যাবে 3টে হাইড্রোজেন দিলে কিন্তু আর একটা হাইড্রোজেন এসে এখানে ঝামেলা করছে ঠিক আছে সেটা আর একটা ইলেকট্রনকে জোরজার করে কেড়ে নিয়েছে নাইট্রোজেনের কাছ থেকে দিয়ে বন্ড করে নিয়েছে বা ধরে নিলাম যে নাইট্রোজেন তার কোন একটা ইলেকট্রনকে একে ডোনেট করে দিয়েছে কারণ আমরা যেগুলো জানি এক্সট্রা বন্ড ফরমেশন করে সেগুলো বাই ডোনেশন বা বাই একসেপ্টেশন ফরমেশন হয় সিঙ্গেল ইলেকট্রন থিওরি ঠিক আছে তাই একটা প্লাস চার্জ আমার দেওয়া রয়েছে ঠিক আছে যখন বুঝতে পারবি না তখন টোটাল থার্ড ব্র্যাকেট দিয়ে মাথায় প্লাস চার্জ দিয়ে দিবি কারণ এর ক্ষেত্রে অনেক নিয়ম আছে এই যে তুই নাইট্রোজেনের মাথায় বললি প্লাস চার্জটা বসবে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ দিলে এই কম্পাউন্ডটা টোটালি আনস্টেবল হয়ে যাবে কেন কারণ নাইট্রোজেন ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট ঋণাত্মক নাইট্রোজেন তার মাথায় যদি আমি প্লাস চার্জ দিই সেটা কিন্তু আনস্টেবল মোস্ট আনস্টেবল ঠিক আছে তো কোন কম্পাউন্ডের স্ট্রাকচার কিরকম হবে সেটা ডিপেন্ড করছে তাদের ফর্মাল চার্জ ক্যালকুলেশন অনুযায়ী তোদের স্ট্রাকচার ডেরিভেশন আমি শেখাবো ইন্টারেস্টিং এর জন্য বেশি কিছু নেই ফর্মাল চার্জ জানলেই ক্যালকুলেশন হয়ে যাবে ঠিক আছে একটু আমি করাবো তো এখন শুধু এই জিনিসটা জেনে রাখ যে ফর্মাল চার্জটা ক্যালকুলেশন করবো কিভাবে তাহলে নাইট্রোজেন NH4 প্লাস হলো এবারে নাইট্রোজেনের ফর্মাল চার্জ আমি ক্যালকুলেশন করতে বলেছি তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কটা 5টা তাই তো মাইনাস
লোন পেয়ার কটা আছে নাইট্রোজেনের? বা কটা ইলেকট্রন নন বন্ডেড হিসেবে পড়ে আছে? 0 জিরো, অবশ্যই জিরো, কারণ এখানে সবসময় ভ্যালেন্সের কথা বলা হচ্ছে। আর বন্ড কটা করেছে, কটা ইলেকট্রন, আমি মাথায় খেয়াল রাখবে এটা, ঠিক আছে, যে এটা ইলেকট্রন হবে, ইলেকট্রন পেয়ার পেয়ার নয়। ইলেকট্রনস কাউন্ট করতে হবে, শেয়ার পেয়ার ইলেকট্রনস, কটা ইলেকট্রনস আছে, পেয়ারে কাউন্ট করবি না। তাহলে কটা বন্ড হয়েছে, 4টা বন্ড মানে 8টা ইলেকট্রন, তাই তো? কটা শেয়ারে ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, তাহলে হাফ ইন্টু 8, তার মানে এর ফর্মাল চার্জ হচ্ছে +1। নাইট্রোজেনের ফর্মাল চার্জ +1। হাইড্রোজেনের ফর্মাল চার্জটা কার মানে কত? হাইড্রোজেনের ফর্মাল চার্জ, হাইড্রোজেন পরমাণুর বাইরে ভ্যালেন্স ইলেকট্রন কটা, একটা। কটা বন্ডিং নন বন্ডিং ইলেকট্রন আছে, কোনো একটাই তো ইলেকট্রন তার, তাহলে এটাও 0 হয়ে যাবে। আর শেয়ার ইলেকট্রন কটা আছে, হাফ ইন্টু 2, তার মানে হচ্ছে আলটিমেট 0। তাহলে হাইড্রোজেনের চার্জটা এখানে 0, হাইড্রোজেন নিউট্রাল হিসেবে কাজ করছে, তার মানে প্লাস চার্জটা কার মাথায় বসবে, নাইট্রোজেনের মাথায় বসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এখান থেকে ক্যালকুলেশন করা। আরেকটা তোরা কর, কার্বনেট। হাইড্রোজেনের ফর্মাল চার্জটা একবার বলবে? হাইড্রোজেনের কিসের বললি? হাইড্রোজেনের এই যে ফর্মাল চার্জটা করালে এটা একবার বলুন। হাইড্রোজেনের বাইরে কটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে, তাহলে তার ভ্যালেন্স ইলেকট্রন একটা। যখন বন্ড করছে তখন হাইড্রোজেনের বাইরে কি আর কোনো এক্সট্রা ইলেকট্রন এমন কোনো পড়ে আছে যারা বন্ড করছে না, বন্ডিং এ টেক পার্ট করছে না, অথচ তার ভ্যালেন্সে আছে, বাইরে আছে? নেই। তার মানে এর ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রনটাও কিন্তু 0, বা যেটাকে আমরা লোন পেয়ার ইলেকট্রনস বলছি। ঠিক আছে, খালি কোনো ইলেকট্রনস আছে নাকি, সেরকম নেই, 0। বন্ডিং এ টেক পার্ট কটা করছে, শেয়ার করছে, মানে শেয়ার ইলেকট্রন কটা আছে, শেয়ারে ইলেকট্রন আছে 2টো, তার মানে 2টো, হাফ ইন্টু 2, তার মানে 1 - 1 ইকুয়ালস টু 0। বোঝা গেছে? একটা এক্সাম্পল কর না, এক্সাম্পল করলে বুঝতে পারবে। CO3 2- কার্বনেট, CO3 2- এর স্ট্রাকচারটা কেমন হবে, এই দুটো মাইনাস কার মাথায় পড়বে, দেখতেই পাবি সেটা। চল 3-4 ক্যালকুলেশন করে আমাকে ফর্মাল চার্জ বল। কার্বনের বলবি আর অক্সিজেনের বলবি। তাহলে এখানে আমরা নাইট্রোজেনের মাথায় ফর্মাল চার্জটা দিলাম, যখন বন্ড করছি তখন আমি নাইট্রোজেনের মাথায় ওইভাবে দিতে পারি, ঠিক আছে, কারণ নাইট্রোজেনের ফর্মাল চার্জ আমার +1 বেরিয়েছে। তো এখানে কর, এটা চেক করে করে বল, কার্বনের কত আর 3টে অক্সিজেনের আলাদা করে দেখো কত হচ্ছে। এই দুটো অক্সিজেনের ক্ষেত্রে তো সমান হবে, এই যে নিচের দুটো, কারণ এটা দুটো সিঙ্গেল বন্ড করে আছে, আর এটার ক্ষেত্রে আলাদা হয়ে যাবে কারণ এটা ডবল বন্ড করে আছে। স্যার নিচের দুটো অক্সিজেনের -1 করে চার্জ। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করব, যদি আমি কার্বনের ধরি, কার্বনের বাইরে ভ্যালেন্স ইলেকট্রন কত, তাহলে কার্বনের ক্ষেত্রে ফর্মাল চার্জটা কি হবে, FC কত হবে, ভ্যালেন্স ইলেকট্রন আছে 4, বাইরে ইলেকট্রন সংখ্যা 4 ভ্যালেন্সে, তার মধ্যে 4টার মধ্যে আবার বন্ড করে ফেলেছে কটা, বন্ড করে ফেলেছে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন বন্ড করে ফেলেছে, তার মানে কোনো ইলেকট্রন খালি পড়ে নেই, তাহলে -0 হাফ ইন্টু 8, তার মানে 0। হ্যাঁ স্যার, 0 আর নিচের ওটা করছি, এই ওটা আমি করছি না, নিচেরটা করছি, সিঙ্গেল বন্ডেড যে ওটা আছে, তাহলে এখানে লিখে দিবি যে ফর্মাল চার্জ অফ সিঙ্গেল বন্ডেড ও,
তাহলে কত থাকছে? ও এর ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন আমরা জানি 6টা থাকে। কটা পড়ে আছে? তাহলে 6টার মধ্যে কটা বন্ড করেছে? 8টা ফিল আপ করবে তো সবসময়, অক্টেট ফিল আপ করবে। তাহলে একটা দুটা হয়ে গেছে, তার মানে আর 6টা এখানে পড়ে আছে, তাই তো? তাহলে বন্ড করছে না এরকম কটা ইলেকট্রন পড়ে আছে? 6টা। মাইনাস বন্ড করেছে এরকম কটা ইলেকট্রন আছে? 2টা। শেয়ার মানে এরটাও ধরতে হবে, কিন্তু এই বন্ডের মধ্যে এইটা ইলেকট্রনটা পড়ে যাচ্ছে, শুধু একটা ধরে নিবি না, 2টো ইলেকট্রন লাগবে। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 2, তার মানে আলটিমেট আমার এখানে 6 কেটে যাচ্ছে, -1 পড়ছে। তাহলে এর ক্ষেত্রেই -1 চার্জটা মাথায় রয়েছে। তাহলে কার্বনেটের যখন আমি স্ট্রাকচারটা ড্র করব, তখন যে মাইনাস গুলো দেওয়া হয়, এই মাইনাস গুলো হচ্ছে অক্সিজেনের মাথায় থাকে, কারণ এদের মাথায় মাইনাস চার্জটা থাকার কারণ হচ্ছে এদের ফর্মাল চার্জ -1 করে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখ আর একটা লাস্ট এক্সাম্পল আমি দিচ্ছি। বল আমি কি ভুল লিখছি না কি লিখছি? ঠিক লিখছি? বা এদের নাম কি একই না আলাদা? বল রে, যে কোনো একটা নাম বল তোরা। দেখ, এইটাকে বলা হয় থায়োসায়ানাইড। আলফা দিয়ে যখন শুরু হচ্ছে তখন এটাকে, আলফাকে থায়ো বলা হয়, হ্যাঁ, গ্রিক লেটারে থায়োসায়ানাইড। এটাকে আইসোসায়ানাইড বলা হয়। এটা দরকার নেই, এটা এনসিএস টা এন ক্লোরোসাকসিনেট সাকসিনেট বলা হয়। ঠিক আছে, যাও তোরা হচ্ছে এই দুটোর ক্ষেত্রে এসসিএন এর ক্ষেত্রে ফর্মাল চার্জটা ক্যালকুলেশন কর, একটা থায়োসায়ানাইড একটা আইসোসায়ানাইড। ঠিক আছে, আচ্ছা এটা আমার একটু কনফিউশন আছে, আমি দেখে বলছি। তোরা এটা কর, থায়োসায়ানাইডটা কর। থায়োসায়ানাইডের ক্ষেত্রে এস এর ফর্মাল চার্জ, কার্বনের ফর্মাল চার্জ আর এন এর ফর্মাল চার্জটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা আমি আরেকটু তোদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি। এবার এটা থায়োসায়ানাইড আয়ন, হ্যাঁ, এটা একটা আয়ন, ফর্মাল চার্জটা ক্যালকুলেশন।
হয়েছে? স্যার সালফারে +1, কার্বনে কার্বনে 0। কার্বনটা তো দেখেই বোঝা যাচ্ছে, তার চারটা হাত চারটা বন্ড করেছে, জিরোই হবে। তো করারও দরকার নেই, হওয়ারও দরকার নেই, তাই তো? নাইট্রোজেন নাইট্রোজেন বল, 3, এটা 3 বেরিয়েছে। দেখেন ক্যালকুলেশন করছি, তাহলে বাকিদের হয়নি। সালফারের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 6 মাইনাস কটা পড়ে আছে, দুটো বন্ড করেছে, এখানে অক্সিজেনের যা হয়েছিল এক্ষেত্রেও তাই হবে, 6টা পড়ে আছে। স্যার নাইট্রোজেনের 1 হবে। কি ওয়ান, প্লাস না মাইনাস? প্লাস। সালফারের ক্ষেত্রে কত বলছিল? +1। কার্বনের 0 হবে না, করছি না, করে 4 মাইনাস নাইট্রোজেনের কত, বাইরে কটা, 5টা মাইনাস পড়ে আছে কটা, 5টার মধ্যে, তাহলে 1 2 3 4 5 6, 6টা বন্ড, 6টা পেয়ার চলে এসেছে, তাহলে আর দুটো আছে পড়ে। তাই তো? এটা বুঝতে পেরেছিস না পারিস নি তোরা বল? হ্যাঁ স্যার। বাকিরা বল। যে অক্টেট ফিল আপ করার জন্য 8টা ইলেকট্রন দরকার, তার মধ্যে 6টা ইলেকট্রন এখানে আছে, 1 2 3 4 5 6, তাহলে কটা পড়ে থাকে, দুটোই পড়ে থাকে, মাইনাস হাফ ইন্টু 6, তাহলে 5 মাইনাস 2 মাইনাস 3, ঠিকই আছে, জিরোই হবে। তাহলে তো হচ্ছে বন্ডিং ইলেকট্রন পড়ে আছে 1 2 3 4 5 6টা, তাহলে হাফ ইন্টু 6 মানে হচ্ছে 3, 3 দিয়ে 5 5 0, ঠিক আছে? তাহলে যদি আমি এসসি এর মাইনাস দিই, ঠিকই তো আছে, এটা তো 5টা ইলেকট্রন তো এর বাইরে এমনিতেই আছে, আর 3টে বন্ড করছে, তার মানে 8টা ফিল আপ হয়ে যাচ্ছে, এটা 3 একে 4টা, ঠিক আছে? আর সালফারের মাথায় মাইনাস চার্জটা পড়ে থাকবে, এসসি এর মাইনাস যদি আমি দিই, তাহলে সালফারের মাথায় মাইনাস চার্জটা পড়ে থাকবে, ঠিক আছে? বল, বুঝতে অসুবিধা আছে নাকি তোর বল? শুধু লুইস স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া থাকলে ক্যালকুলেশন ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না, বুঝতে পারলি? লুইস স্ট্রাকচারের আইডিয়া থাকলে ক্যালকুলেশন করার ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না, শুধু কাউন্ট করবি আর বসাবি। সেম ভাবে আরেকটা যদি আমরা দেখি, এটা করে দিচ্ছি, NO2 মাইনাস, NO2 মাইনাস, তার মানে তোর স্ট্রাকচার দেওয়া থাকবে, অসুবিধা কিছু নেই, স্ট্রাকচার যেখানে দিবে কোশ্চেন, স্ট্রাকচার ড্র করে দেওয়া থাকবে, NO2 মাইনাস, তাহলে এই তোর হচ্ছে এর ক্ষেত্রে কটা হবে, অক্সিজেনের ক্ষেত্রে 1 2 3 4, 4টা বন্ডেড ইলেকট্রন পড়ে আছে, তার মানে বাইরে কটা খালি পড়ে আছে যেগুলো বন্ড করেন, আর 4টা পড়ে আছে, নাকি না? আর 4টা পড়ে আছে, এখানে
দুটো ইলেকট্রন, তার মানে 1 2 3 4 5 6টা পড়ে আছে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে ফরমাল চার্জ কত হবে? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6 মাইনাস যেগুলো বন্ড করেছে, সেই বন্ড করেনি যেগুলো, সেগুলো হচ্ছে 4টা ইলেকট্রন পড়ে আছে, মাইনাস 1 2 3 4 ইন্টু এই 4/2, তাই তো? 1 2 3 4 4/2 মানে হচ্ছে তো 6 মাইনাস 4 মাইনাস 2 মানে 0। নাইট্রোজেনের ক্ষেত্রে ভ্যালেন্স 5, 1 2 3 4 5 6, 6টা বন্ডেড, তার মানে পড়ে আছে কটা? দুটো পড়ে আছে, তাহলে 5 মাইনাস 2 মাইনাস 6/2, এটার ক্ষেত্রেও 0 হয়ে যাবে। অক্সিজেনের ক্ষেত্রে কটা? 6টা মাইনাস, নন বন্ডেড কটা পড়ে আছে? 1 2 3 4 5 6, বন্ডেড কটা পড়ে আছে? দুটা, মানে 1, 2/2 মানে 1 মাইনাস 1, ঠিক আছে। তাই মাইনাস চার্জটা এর মাথায় দিয়েছি। বোঝা গেছে না বোঝা যায়নি? পড়বে, বোঝা গেছে না? আরো স্ট্রাকচার করাতে হবে? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিদের বোঝা গেছে? করে বাকিদের বোঝা গেছে না বোঝা যায়নি? বল একবার, ক্লিয়ার কর। হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট নেক্সট কি টপিক আছে? বন্ড অর্ডার, ঠিক আছে। এবারে দেখ না, বন্ড অর্ডার বা বন্ড লেন্থ এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে সবার প্রথমে আমি বন্ড অর্ডারে আসি। বন্ড অর্ডারটা কি? বন্ড অর্ডার হচ্ছে না, এটা একটা নাম্বার অফ বন্ড বিটুইন দা টু অ্যাটমস। দুটো অ্যাটমের মাঝখানে তাদের যতগুলো নাম্বার অফ বন্ড আছে সেটাই হচ্ছে তাদের বন্ড অর্ডার। আমরা ম্যাক্সিমাম কটা বন্ড দেখেছি? 3টা বন্ড হতে দেখেছি। তাহলে ট্রিপল বন্ডের বন্ড অর্ডার 3। তাহলে বন্ড অর্ডার কি না, নাম্বার অফ বন্ডস প্রেজেন্ট বিটুইন টু অ্যাটমস। দুটো অ্যাটমের মাঝে যতগুলো হচ্ছে তোর বন্ড রয়েছে এদেরকে বন্ধন ক্রম বলে। বন্ড অর্ডার মানে বন্ধন ক্রম, ঠিক আছে। যে দুটো অ্যাটমের মাঝখানে যতগুলো নাম্বার অফ বন্ড আছে। এরপরে বন্ড লেন্থ কি? বন্ড লেন্থটা কি না, বন্ড লেন্থ হচ্ছে যে একটা ইকুইলিব্রিয়াম ডিসটেন্স বিটুইন দা নিউক্লিয়াস অফ টু বন্ডেড অ্যাটম ইন এ মলিকিউল। তার মানে ধর এটা একটা অ্যাটম আর এটা একটা অ্যাটম, এই দুটো অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাই হচ্ছে আমাদের এটা বন্ড লেন্থ, ঠিক আছে। মনে রাখতে হবে যে যত আমার বন্ড অর্ডার বাড়বে তত হচ্ছে তোর বন্ড লেন্থ কমবে। যত বন্ড অর্ডার বাড়বে তত হচ্ছে বন্ড লেন্থ, ঠিক আছে। দাঁড়া একটা জিনিস দেখাচ্ছি। তোরা কি ওইটা বাদ দিয়ে অন্য স্ক্রিন দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না বলতো? আরে পিপিটির স্ক্রিন বাদ দিয়ে আর কিছু দেখতে পাচ্ছিস? না।
এবারে দেখা যাচ্ছে, এবারে ধর এটা হচ্ছে আমার কার্বন, ঠিক আছে। কার্বনের নরমালি কি হয় না, হচ্ছে চারটে এইভাবে তোর হচ্ছে বন্ড হয়েছে, দেখ চারটে বন্ড হয়েছে, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই চারটে বন্ড হয়েছে। তাহলে এই চারটে যে বন্ড হয়েছে, এবারে যদি আমরা এদের মধ্যে ডবল বন্ড করি, ধর এখান থেকে আমি আরেকটা অ্যাটম নিলাম, যে তাদের মধ্যে আমি ডবল বন্ড করছি, সিঙ্গেল বন্ড দিলাম, তাহলে এদের দুজনের মধ্যে এখন সিঙ্গেল বন্ড আছে, এদের দুজনের মধ্যে এখন সিঙ্গেল বন্ড আছে। এদের বন্ড লেন্থ কতটা বা বন্ড অর্ডার কি, দেখ এই যে বন্ড অর্ডার লেখা আছে, দেখ এখানে, এখানে বন্ড অর্ডার লেখা আছে, দেখ এটা সিঙ্গেল লেখা আছে, সিঙ্গেল লেখা আছে বন্ড অর্ডারটা, ঠিক আছে। আর যদি আমরা, এটা হচ্ছে এদের বন্ড লেন্থ, এটা হচ্ছে এদের বন্ড লেন্থ, কিন্তু যখনই আমি এই বন্ড অর্ডারটাকে ডবল করে দেব, যখনই আমি বন্ড অর্ডারটাকে ডবল করে দেব, তখনই আমার দেখ এই বন্ড লেন্থটা কমে যাবে, এই বন্ড লেন্থটা কমে যাবে, ঠিক আছে। দেখ বন্ড লেন্থটা মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা ছোট হয়ে গেছে, বুঝতে পারলি। এবারে এটাকে যদি আবার ট্রিপল বন্ড করে দিই, তাহলে এদের মধ্যে যে বন্ড লেন্থটা এটা খুব মজবুত হয়ে যাবে, আর এদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু কমে যাবে। এখানে দেখ, এখানে দেওয়া আছে, দেখ এই যে এনার্জিটা দেওয়া আছে উপরে, যদি দেখতে পারিস জুম করে দেখ, 0.124.256 কিলোজুল পার মোল, এটা হচ্ছে ট্রিপল বন্ডের এনার্জি, এটা হচ্ছে ট্রিপল বন্ডের এনার্জি। এখান থেকে এনার্জির ইয়েগুলো দেখা যাবে অবশ্য, দেখ এই যে দেখ, বন্ড ওয়ান যদি আমরা ধরি, যেটা প্রথমে আমরা করেছিলাম, সি আর সি এর মধ্যে সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড, সি আর সি এর মধ্যে ট্রিপল বন্ড, তখন এদের লেন্থ কত থাকছে, বন্ড লেন্থটা ভালো করে দেখ, যদি দেখতে পারিস জুম করে দেখ, যখন সি আর সি এর মধ্যে ট্রিপল বন্ড থাকছে বা এদের বন্ড অর্ডার 3 থাকছে, তখন এদের বন্ড লেন্থটা কত থাকছে, দেখ 1.20535, দেখেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে বন্ড লেন্থটা কম আছে। এবারে আমি এটাকে ডবল বন্ড করছি, দেখ আমি এটাকে ডবল বন্ড করছি, একটা বন্ড আমি উড়িয়ে দিলাম, এইবারে দেখ এখানে দেখ, তাহলে যখন আমরা ডবল বন্ড করছি, দেখ দাঁড়া এটা একটু গন্ডগোল হয়ে গেছে, করেছি এটা করি।
দেখ এটা হচ্ছে আমার ডবল বন্ড। এবারে যদি আমি এদের প্রপার্টিসটা দেখি, তাহলে বন্ড লেন্থটা কত থাকছে দেখ। যেটা ডবল বন্ড আছে এখানে দেখ দেওয়া আছে, দেখ যে এটা হচ্ছে আমার টাইপ অফ বন্ড হচ্ছে কার্বন কার্বন বন্ড। কার্বন কার্বন বন্ডের বন্ড অর্ডার দেওয়া আছে 2, আর বন্ড লেন্থটা দেওয়া আছে দেখ 1.33046, যেটা ট্রিপল বন্ডের ক্ষেত্রে দেওয়া ছিল কত একটা দেওয়া ছিল 1.05 না কত একটা দেওয়া ছিল, তার থেকে দেখ বন্ড লেন্থটা বেশি হয়ে যাচ্ছে। এটা আর্মস্ট্রং এ দেওয়া আছে, হ্যাঁ ইউনিটটা দেখ আর্মস্ট্রং এ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যখন বন্ড অর্ডারটা কমে যাচ্ছে তখন বন্ড লেন্থটা বেড়ে যাচ্ছে। আবার দেখাবো দেখ, যখন এই বন্ডটা ট্রিপল বন্ড হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, সরি, যখন এই বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে তখন কি ব্যাপারটা হচ্ছে দেখ। দাঁড়া একটু দাঁড়া। তাহলে কি বললাম না, যখন আমার এটা হচ্ছে দেখ সিঙ্গেল বন্ড আছে তখন এদের বন্ড এটা কত পড়ছে, তখন এদের বন্ড প্রপার্টিস গুলো দেখ, যে এদের মধ্যে বন্ড যে লেন্থটা সেটা আমার 2.62172, মানে কতটা বেড়ে গিয়েছে দেখ। 1.05 ছিল যখন ট্রিপল বন্ড ছিল, আর যখন সিঙ্গেল বন্ড হয়ে গেল তার বন্ড লেন্থটা অনেকটা বেড়ে গিয়েছে। আর এদের এনার্জি যদি আমরা দেখি, এদের এনার্জিও কিন্তু দেখ, এনার্জি দেখ কত হয়ে গেছে, 0.601238, যেখানে এটা মনে রাখ, এটা মনে রাখ, এনার্জিটা মনে রাখ 0.601238, ঠিক আছে। এবারে আমি বন্ড অর্ডারটা ডবল করে দিচ্ছি, তখন এনার্জিটা কি হচ্ছে দেখ 0.65, 0.654071, দেখছিস এনার্জিটা বাড়ছে। এবারে অর্ডারটা আমি ট্রিপল করে দিচ্ছি, তখন কত হচ্ছে দেখ, এটা কত একটা 0 পয়েন্ট মনে হচ্ছে না, কিন্তু মাইনাস হয়ে গেছে দেখ, 0.124256 না কত একটা হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখান থেকে একটা কথা বলে রাখছি দেখ, যে যখন আমার বন্ড, যখন আমার বন্ড অর্ডারটা বাড়ছে তখন আমার কি হচ্ছে না, বন্ড লেন্থটা কমে যাচ্ছে। আর বন্ড অর্ডার যখন বাড়ছে এর সাথে সাথে তার মধ্যে এনার্জিটাও কিন্তু বাড়ছে, বুঝা গেছে। তাহলে বন্ড অর্ডার যত বাড়ছে বন্ড লেন্থ তত কমছে, আর এনার্জি তার সঙ্গে সঙ্গে বাড়ছে। বল বোঝা গেছে কিনা বল। কি রে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমার হচ্ছে এনার্জিটা সব থেকে বেশি, আর বন্ড লেন্থটা হচ্ছে সব থেকে কম। আর সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে এনার্জিটা সব থেকে কম, আর বন্ড লেন্থটা সব থেকে বেশি। ঠিক আছে, নেক্সট। তাহলে বন্ড অর্ডার বন্ড লেন্থ বোঝা গেছে। এরপরে আসছি, আর কি আছে এখানে, বন্ড অর্ডার বন্ড লেন্থ, বোঝা গেছে। ভিভিটি পড়াচ্ছি কিছু না এখানে। এবারে আসছে ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি।
তো ভিভিটি পড়তে গেলে এর কিছু পস্টুলেট আমাদেরকে জানতে হবে, এর কিছু পস্টুলেট আমাদেরকে জানতে হবে। কি কি পস্টুলেট? ভিভিটির আগে হাইব্রিডাইজেশনটা বুঝিয়ে দিই। হাইব্রিডাইজেশনটা সোজা। হাইব্রিডাইজেশনটা দেখ, হাইব্রিডাইজেশন কি না, যখন দুটো অ্যাটম নিজেদের মধ্যে বন্ড করে। হাইব্রিডাইজ মানে কি? হাইব্রিডাইজ মানে কি? হাইব্রিডাইজ মানে সংকরায়ন, মানে হচ্ছে দুটো ব্রিড করা, যে দুটো ডিফারেন্ট আলাদা আলাদা অ্যাটমকে আমরা মেশাচ্ছি, বা সেই একই অ্যাটমকে আমরা মেশাচ্ছি দিয়ে একটা নতুন মলিকিউল তৈরি করছি। তো সেখানে যেটাকে ব্রিডিং বলা হয়। হ্যাঁ বল। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, স্যার। তাহলে হাইব্রিডাইজেশন কথার মানে হচ্ছে কি? সংকরায়ন মানে ব্রিডিং, যেটাকে আমরা ব্রিডিং বলি, বায়োলজিক্যাল ব্রিডিং। ঠিক আছে, মানে একটা তোর হচ্ছে অ্যাটমের সঙ্গে একটা ডিফারেন্ট অ্যাটমের আমরা ব্রিড করে একটা মলিকিউল তৈরি করছি, বা সেম অ্যাটমের একটা ব্রিড করে মলিকিউল তৈরি করছি। তাহলে এই যে প্রপার্টিটা, এটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশন তিন রকমের হয় মেনলি। তিন রকমের এখন আমরা যেটা করবো, এরপরে তো আছেই, এটা আসছে, যেটা বিএসসি পার যখন পড়াবো বিএসসি ইয়ার। তাহলে মেনলি হয় কি, এস এর সাথে পি এর হতে পারে, যেটাকে আমরা এসপি হাইব্রিডাইজেশন বলছি। আর এস এর সাথে দুটো পি এর হতে পারে, যেটাকে আমরা sp2 বলছি। আর এস এর সাথে তিনটে পি এর হতে পারে, যেটাকে আমরা sp3 বলছি। এবারে যেটা sp হাইব্রিডাইজেশন হচ্ছে, তার ক্ষেত্রে কটা বন্ড থাকতে হবে বা কি রকম ব্যাপারটা না, মনে রাখবি sp যেটা হাইব্রিডাইজেশন হচ্ছে, সেটা সবসময় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বন্ড করছে। মানে এই কার্বনের সাথে এই কার্বনের অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি। তার মানে এখানে কটা বন্ড আছে দেখ, মানে এস আর পি দুটো আছে, এস আর পি দুটো আছে। তার মানে একটা কার্বন দুটো বন্ড করবে। যখন দুটো বন্ড করবে তখন এদের বন্ড অর্ডারটা হয়ে যাবে ট্রিপল বন্ড। এটা নিশ্চয়ই বুঝতে পারছিস যে, দাঁড়া বলে দিচ্ছি, আর আগে লিখে দিই আমি, তারপরে বলে দিচ্ছি। যেটা sp2 হবে সেটার অ্যাঙ্গেল হয়ে যাবে 120 ডিগ্রি, আর যেটা sp3 হবে সেটা হয়ে যাবে 109 ডিগ্রি 28 মিনিট। এবারে দেখ sp টা দেখতে কেমন হয়। sp দেখতে কেমন হয় না, sp দেখতে হচ্ছে দুটা কার্বনের সঙ্গে বন্ড হচ্ছে, বন্ডের মাঝখানে যেটা অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা একটা লিনিয়ার শেপ হবে, মানে একটা রেখার মতো হবে, সরল রেখার মতো, যেটাকে আমরা রৈখিক বলি বাংলায়। ঠিক আছে, লিনিয়ার শেপ হবে। আর এদের যে অ্যাঙ্গেলটা সেটা 180 ডিগ্রি হবে। কারণ কি, কারণ এখানে একটা কার্বন দুজনের সঙ্গে বন্ড করবে। ধরে নে এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে একটা কার্বন আছে, তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেলটা, আমি এর কথা বলছি না কিন্তু, এই যে বন্ড অ্যাঙ্গেলটা এটা 180 ডিগ্রি। যখন আমরা sp2 বলবো তখন তাহলে আমরা কি করে বুঝবো, যে এখানে দুটোর সাথে বন্ড করবে। এই কার্বনটা যদি সেন্ট্রাল অ্যাটম হয় তাহলে এটা দুটোর সাথে বন্ড করেছে, কি করে বুঝবো না, এস একটা পি একটা, মোট কটা, মোট দুটো। তাহলে দুটোর সাথে বন্ড করবে, ঠিক আছে। আর যদি sp2 বলি তাহলে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, ধরে নে এখানে একটা হাইড্রোজেন, ধরে নে এখানে একটা হাইড্রোজেন, তাহলে এখন এস একটা পি দুটা, মানে টোটাল তিনটে বন্ড করবে। তাহলে এই কার্বনটা তিনটে বন্ড করছে দেখ, তাহলে প্রতিটার মাঝখানে অ্যাঙ্গেল কত না, অ্যাঙ্গেল হয়ে যাবে 120 ডিগ্রি করে। আর এই শেপটাকে বলা হবে ট্রায়াঙ্গুলার প্ল্যানার। মানে কি, মানে একটা প্লেনের উপরে ট্রায়াঙ্গেল এঁকেছি, একটা সমতলের উপরে ট্রায়াঙ্গেলটাকে বসিয়ে দিয়েছি, 2D পিকচার। ঠিক আছে, বা হচ্ছে এটাকে বাংলায় কি বলে, ট্রায়াঙ্গুলার প্ল্যানার
বাংলায় বোধহয় ত্রিভুজাকার কিছু একটা বলে, সমতলীয় ত্রিভুজাকার, সমতলীয় বা কিছু একটা বলে। হ্যাঁ, ত্রিকোণীয় সমতলীয়, ঠিক আছে। ট্রায়াঙ্গুলার প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার, ট্রায়াঙ্গুলারও বলতে পারিস, হ্যাঁ ট্রাইগোনাল প্ল্যানার দেওয়া আছে, ট্রায়াঙ্গুলারও বলতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে ট্রাইগোনাল প্ল্যানার যেটাকে বলা হচ্ছে ত্রিকোণীয় সমতলীয়, ঠিক আছে। আর যখন আমার শেপটা হয়ে যাবে sp3 হাইব্রিডাইজেশনটা, এগুলো হাইব্রিডাইজেশন মানে একটা এস এর সাথে তিনটে পি মিশছে, ঠিক আছে। তাহলে যখন আমার শেপটা হয়ে যাবে sp3, তখন পি তিনটা এস একটা, মানে চারটা, মানে একটা কার্বন চারটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করছে। জাস্ট শেপটা হয়ে যাবে কি, এর মাঝখানের অ্যাঙ্গেলটা হয়ে যাবে কি 109 ডিগ্রি 28 মিনিট, বোঝা গেছে। আর এই শেপটাকে নাম দেওয়া হবে টেট্রাহেড্রাল, মানে যেটাকে ছোটবেলায় তোরা প্রিজম পড়েছিস, মানে চতুস্তলক, ঠিক আছে, পড়েছিস। তো টেট্রাহেড্রাল সেটাকে বলছে। এর অ্যাঙ্গেলটা কত, 109 ডিগ্রি 28 মিনিট, বোঝা গেছে। যদি আমরা এখানে দেখি এটাকে, এখানে এখানে যদি দেখিস, তাহলে দেখ যখন আমরা একটা কার্বন এঁকে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে আমার sp3 হাইব্রিডাইজ। দেখ একটা কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন বন্ড আছে, এটা কার্বন, আর এদের সঙ্গে বন্ড আছে দেখ চারটা হাইড্রোজেন। আর এদের মাঝের অ্যাঙ্গেলটা দেখ, এই যে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা দেখলে বুঝতে পারবি, এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছিস, অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা বলছি বল দেখি, এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এদের মাঝখানের অ্যাঙ্গেলটা দেখ 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। এখানে লেখা আছে দেখ 109 ডিগ্রি 28 মিনিট, এই অ্যাঙ্গেল, বোঝা গেছে। হ্যাঁ দেখ, বা 109.5 ডিগ্রিও বলে, হ্যাঁ 109 ডিগ্রি 28 মিনিট মানে 109.5 ডিগ্রি, একই ব্যাপার, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, এই যে এটা। এবারে কি বলা হয়েছে না, যখনই আমি, এটা হলো তো আমার অ্যাঙ্গেল হলো, এবারে যখনই আমি হচ্ছে এটাকে বলবো যে দুটো বন্ড করেছে, যে একটা কার্বন আমার দুজনের সঙ্গে, এটা চারজনের সঙ্গে আছে, এবারে তিনজনের সঙ্গে আছে, তাহলে তিনজনের সঙ্গে যখন থাকবে তখন কি হবে, দেখ তাহলে তিনজনের সঙ্গে যখন থাকবে, এই দেখ তিনজনের সঙ্গে আছে, তাহলে এই কার্বনটা একটা দুটা তিনটা তিনজনের সঙ্গে আছে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি চারজনের সঙ্গে আছে, এটার সঙ্গে আছে, কিন্তু আমি হাইড্রোজেন তিনটা ধরছি, তাহলে এখানে এর হাইব্রিডাইজেশনটা sp2 হয়ে যাচ্ছে, আর এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা 120 ডিগ্রি করে হবে, ঠিক আছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমার প্রবলেম আসবে, যে এটা কি হাইব্রিডাইজেশন, ওটা কি হাইব্রিডাইজেশন। তো আলটিমেট আমাকে হাইব্রিডাইজেশন সিলেক্ট করতে গেলে সবসময় খেয়াল রাখতে হবে যে কার্বন অ্যাটমটা বা যে কোনো অ্যাটমেরই আমি হাইব্রিডাইজেশন যখন বের করব, সেই অ্যাটমটা কটা অ্যাটমের সঙ্গে লেগে আছে, কটা ডিফারেন্ট অ্যাটমের সঙ্গে লেগে আছে। যদি চারটে অ্যাটমের সঙ্গে লেগে রাখে তাহলে অবশ্যই সেটা sp3, যদি দুটোর সঙ্গে লেগে থাকে তাহলে sp2, আর যদি একটার সঙ্গে লেগে থাকে তাহলে সেটা sp, এই সরি দুটোর সঙ্গে লেগে থাকলে sp, তিনটের সঙ্গে লেগে থাকলে sp2, আর চারটের সঙ্গে লেগে থাকলে sp3, ঠিক আছে। এবারে আরেকটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখ বন্ড ওভারল্যাপিং কি করে হয়। হাইব্রিডাইজেশন জানলে, এবারে হাইব্রিডাইজেশনের পরে প্রতিটা হাইব্রিডাইজেশন কিভাবে হচ্ছে সেটাও জানতে হবে। তাহলে খেয়াল কর, আমি এস অরবিটালের শেপটা পড়িয়েছিলাম কিরকম, এইভাবে, যে এটা আমার একটা এস অরবিটাল,
পি অরবিটালের শেপটা পড়িয়েছিলাম কিভাবে? ডাম্বেল শেপ। ঠিক আছে, পি অরবিটালের শেপটা পড়িয়েছিলাম কিভাবে? না ডাম্বেল শেপ। আছে। আচ্ছা, তাহলে যখন আমরা এস এর সাথে এস এর ওভারল্যাপ করব, যখন এস এর সাথে এস এর ওভারল্যাপ হবে তখন ওভারল্যাপটা কেমন হবে? তাহলে দুটো এস অরবিটালকে আমি ওভারল্যাপ করাচ্ছি, তার মানে আলটিমেট আমার ব্যাপারটা হবে কি, এটা একটা এস অরবিটাল হয়ে যাবে আর এটা একটা এস অরবিটাল। তাহলে এদের মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে আমার এস এস ওভারল্যাপ। এটা কি? এস এস ওভারল্যাপিং। ঠিক আছে, এবারে যদি আমরা দুটো পি অরবিটালের মধ্যে ওভারল্যাপিং করি, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, তাহলে এখান থেকে দু রকমের ওভারল্যাপ হতে পারে। একটা হচ্ছে এইভাবে হতে পারে, আর একটা হচ্ছে এভাবে। ঠিক আছে, তোদের হাতগুলোকে একবার হচ্ছে নিজের হ্যান্ড টু হ্যান্ড ধর। নিজের হ্যান্ড টু হ্যান্ড মানে এইরকম, যেটা একটা আঙুল উপর দিকে একটা আঙুল যেটা ইন্টারলক হচ্ছে। তো এই ধরনের যে ওভারল্যাপটা এটা হচ্ছে হেড টু হেড ওভারল্যাপ বলে। এই ধরনের ওভারল্যাপকে কি বলা হয়? হেড টু হেড ওভারল্যাপ। ঠিক আছে, যেমন এটা করেছে কে, না হচ্ছে এই তোর ইয়ে করেছে, পি এর অরবিটালে দেখ নিচেরটা করেছে। ঠিক আছে, আর একটা হয় হ্যান্ড টু হ্যান্ড ওভারল্যাপ। হ্যান্ড টু হ্যান্ড ওভারল্যাপটা কোনটা? না, হাত দুটোকে তোরা সোজা সোজা রাখ এইভাবে, হাত দুটোকে তা এইভাবে সোজা সোজা রাখ। ঠিক আছে, দিয়ে ওভারল্যাপ কর, দিয়ে ওভারল্যাপ করে। তাহলে এই ধরনের ওভারল্যাপকে বলা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড ওভারল্যাপ। এটা হ্যান্ড টু হ্যান্ড ওভারল্যাপ, আর এটা হচ্ছে হেড টু হেড ওভারল্যাপ। ঠিক আছে, তাহলে পি অরবিটাল দু রকম ভাবে ওভারল্যাপ করতে পারে। যখন এই ওভারল্যাপটা হয় তখন যে বন্ডটা ফরমেশন করে তাকেই আমরা বলছি সিগমা বন্ড। আর এই বন্ডটা স্ট্রং হয়, তোরা যদি হাতটাকে এইভাবে ইন্টারলক করিস তাহলে এই বন্ড কিন্তু স্ট্রং হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দুটো জিনিস লিখবো। লিখবো না, the covalent bond may be classified into two types. দুটো টাইপসে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে সিগমা বন্ড, আর একটা হচ্ছে পাই বন্ড। তাহলে সিগমা বন্ড কখন কখন ফরমেশন হয়? না, সিগমা বন্ড একটা একটা করে আমি এক্সাম্পল দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য কর। যখন এস এস ওভারল্যাপিং হয় তখন সিগমা বন্ড ফরমেশন হয়। যখন একটা এস এর সঙ্গে আর একটা পি এইভাবে হেড টু হেড মিশে তখন সিগমা বন্ড ফরমেশন হয়। এটা হচ্ছে এস এস ওভারল্যাপিং, এটা এস পি ওভারল্যাপিং। ঠিক আছে, আবার যখন একটা পি এর সাথে আর একটা পি মিশছে
তখন যে ওভারল্যাপটা হয় সেটাকে বলা হচ্ছে পিপি ওভারল্যাপিং। সেটাকে বলা হচ্ছে পিপি ওভারল্যাপিং। তখনও কিন্তু একটা সিগমা বন্ড ফরমেশন হয়। বোঝা গেছে ব্যাপারটা? কখন কখন সিগমা বন্ড ফরমেশন হয় না, এস এস ওভারল্যাপিং হলে সিগমা বন্ড ফরমেশন হতে পারে, এস পি ওভারল্যাপিং হলে সিগমা বন্ড ফরমেশন হতে পারে, আবার পি পি ওভারল্যাপিং হলে সিগমা বন্ড ফরমেশন হতে পারে। তার মানে যতগুলা স্ট্রং বন্ড হবে সবগুলোই কিন্তু সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ড ইজ এ স্ট্রং বন্ড, স্ট্রং ওভারল্যাপিং হবে হেড টু হেড, ঠিক আছে। আর যখন আমরা পাই বন্ড ফরমেশন করব তখন একটাই ওভারল্যাপিং হয়। এবারে সেটা ডি অরবিটালের ক্ষেত্রে হয়, সেখানে আমি আসছি না, শুধু এস আর পি এর মধ্যেই বলছি, কারণ হাইব্রিডাইজেশন গুলো আমরা ডি দিয়েও পড়বো। হ্যাঁ, ডি দিয়েও হাইব্রিডাইজেশন পড়বো ভিএসিপিআরটা যখন পড়াবো। তাহলে যখন হচ্ছে আমার পাই বন্ড হয় তখন এদের ওভারল্যাপিংটা ঠিক আছে, হ্যান্ড টু হ্যান্ড ওভারল্যাপ হয়, ঠিক আছে। বা এটাকে আমরা এইভাবেও দেখাই, এটাকে আমরা পাই বন্ড করি, ঠিক আছে। এটা মোটা করছি আমি একটু, 4-5টা কিছু করছি না, মোটা করছি জাস্ট। তোরাও এরকম 4-5টা পরীক্ষায় ড্র করে দিয়েছে। এটাকে বলা হচ্ছে পি এরই পি টু পি ওভারল্যাপ, কিন্তু পি পি ওভারল্যাপ, ঠিক আছে। এটা পিপি এর পি, এটা হচ্ছে হেড টু হেড, এটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড। এবারে পাই বন্ড সম্পর্কে যদি আমি একটু বলে দিই তাহলে কি বলবো না, ইট ইজ ফর্ম ডিউ টু হ্যান্ড টু হ্যান্ড ওভারল্যাপ, বা এটাকে সাইড ওয়াইজ ওভারল্যাপও বলে। সাইড ওয়াইজ মানে পাশাপাশি আছে, ঠিক আছে। সাইড ওয়াইজ ওভারল্যাপিং অফ পিওর ভাইটাস, ঠিক আছে। তাহলে আরেকটা বলবো, কি কনসিস্ট অফ, মানে এটা ধরে রাখে, কি রাখে এর কাছে, কি থাকে, ইট কনসিস্টস অফ, এটা কি রাখে এর কাছে, টু সসার টাইপ চার্জ ক্লাউড, মানে এরকম বেন্ডিং সসার টাইপ চার্জ ক্লাউড। চার্জ ক্লাউড মানে কি, চার্জের একটা মেঘ থাকে, যেটা আমি আঁকলাম আগে, যা রাখছি এই যে চার্জের, এটাকে সসার টাইপ বলা হচ্ছে, ঠিক আছে। তো চার্জ ক্লাউড থাকে অ্যাবাভ এন্ড বিলো দা প্লেন অফ দা পার্টিসিপেটিং অ্যাটম। তাহলে যে আমার ক্লাউডটা তৈরি হচ্ছে সসার টাইপ চার্জ ক্লাউড, এটা কোথায় থাকে না, অ্যাবাভ এন্ড বিলো, কার অ্যাবাভ এন্ড বিলো না, অ্যাবাভ এন্ড বিলো দা প্লেন অফ দা পার্টিসিপেটিং অ্যাটম। যে অ্যাটমটা এই বন্ডে পার্টিসিপেট করছে তার উপরে আর নিচে থাকে, বুঝেছো? তার মানে যদি পি অরবিটাল যে এইভাবে ওভারল্যাপ করছে, পি অরবিটাল যে এইভাবে ওভারল্যাপ করছে, দেখ এই ওভারল্যাপিংটা উপরে আছে নিচে আছে, এই জন্য যখন দুটো কার্বনের মধ্যে এরকম পি অরবিটাল যেগুলো থাকে সেগুলো ওভারল্যাপিং করে, সেটা আমরা এভাবে দেখাবো, সেটা আমরা এভাবে দেখাবো। বোঝা গেছে? এইবারে কিছু ওভারল্যাপিং এর স্ট্রাকচার আমরা দেখব, কিছু ওভারল্যাপিং স্ট্রাকচার আমরা ড্র করব। যেমন ধর
যেমন ধর যদি আমরা বলি, তাহলে এখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট এখানে বলে দিচ্ছি যে যেখানে sp হাইব্রিডাইজেশন হবে সেখানে নাম্বার অফ সিগমা বন্ড কটা থাকবে? সিগমা বন্ড কটা থাকবে? এস আর পি মানে 2 পিস থাকবে। আর যেখানে sp2 হবে সেখানে নাম্বার অফ সিগমা বন্ড কটা হবে না, দুটা পি দুটা আর এস একটা মানে 3টা 3 পিস হবে। আর যেখানে sp3 থাকবে, এটা মাথায় লেখা হয়, হ্যাঁ আমার এটা বদ অভ্যাস, এটা নিচে লেখা হয়, মাথায় লিখি sp মানে পাওয়ারে লেখা হয়, ঠিক আছে। নাম্বার অফ সিগমা বন্ড হয়ে যাবে 4 পিস, ঠিক আছে। এবারে ধর আমি একটা বললাম যে C2H4 মানে ইথাইলিন, C2H4 আমি বললাম যে এর একটা ড্র করো, পিকচার ড্র করো, কেমন ভাবে এর অ্যাটমিক অরবিটাল গুলো ওভারল্যাপ করছে সেগুলো দেখাও। তাহলে তোরা কি করবি না, প্রথম কথা হচ্ছে যে C2H4 এর মধ্যে এই কার্বন একটা, এই কার্বন একটা, ঠিক আছে। এবারে এবারে C2H4 এর মধ্যে কি রকম নরমাল আমরা কি বন্ড রাখবো না, আমরা জানি যে C2H4 মানে ডবল বন্ডেড সিস্টেম, তাই তো এই জিনিসটা থাকি না। হ্যাঁ, এবারে তাহলে সবসময় আমি বলেছি যে ডবল বন্ড হোক বা ট্রিপল বন্ড হোক একটাই সিগমা বন্ড থাকবে, বাকিগুলো সব পাই বন্ড। তাহলে এখানে ডবল বন্ড মানে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। এখন এই কার্বনটা কত নম্বর কি হাইব্রিডাইজড, এই কার্বনটা কি হাইব্রিডাইজড কে বলবি? এই কার্বনটা কি হাইব্রিডাইজড, কটা সিগমা বন্ড আছে কাউন্ট কর, একটা দুটা তিনটা। তাহলে তিনটে যখন সিগমা বন্ড থাকবে তখন এটাকে বলবো sp2 হাইব্রিডাইজড। আর যখন এখানে নাম্বার অফ সিগমা বন্ড এখানেও তিনটা, তার মানে এটাও হচ্ছে sp2। আবার আমি এটাও বলেছি sp এর শেপটা হয় সবসময় লিনিয়ার, sp2 যেটা তার শেপ হয় সবসময় হচ্ছে অ্যাঙ্গুলার মানে ট্রায়াঙ্গেলের মতো, আর যেটা sp3 হয়ে যায় তার শেপটা সবসময় হয় টেট্রাহেড্রাল। তাহলে এখানে sp2 হওয়ার কারণে এদের শেপটা অ্যাঙ্গুলার শেপে হবে, তার মানে এদের মধ্যে যে বন্ডটা ফরমেশন করবে এইভাবে, ধর এখানে একটা বন্ড করছে আর এখানে একটা বন্ড করছে, তাহলে এটা কি ওভারল্যাপিং করলো, এস ওভারল্যাপিং করলো। এবারে একটা সিগমা বন্ড আমার হয়ে গেল, এই যে সিগমা বন্ডটা এটা আমি ড্র করে দিলাম, এটা সিগমা বন্ড। এবারে যে পাই অরবিটাল গুলো আছে, যে পাই বন্ড গুলো আছে, এই যে পাই বন্ডটা, এই পাই বন্ডটা আঁকার জন্য আমাকে কি অরবিটাল লাগবে না, পাই বন্ডটা আঁকার জন্য আমার হচ্ছে পি অরবিটালের সাইড ওয়াইজ ওভারল্যাপিং লাগবে। এখন আরো একটা কথা যে এই শেপটা আমার কিসে আছে, অ্যাঙ্গুলার শেপে, তার মানে একটা মাথা যদি সামনের দিকে থাকে আর দুটো মাথাকে অবশ্যই আমার কোন দিকে রাখতে হবে, এই দিকে একটা এই দিকে একটা, এরও কিন্তু এই দিকে একটা এই দিকে একটা, যাতে এদের মধ্যে অ্যাঙ্গেলটা মেনটেন করে 120 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা আছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যেমন মেনটেন হয়। বল এবারে অ্যাঙ্গেল আমার মেনটেন হয়েছে,
120 ডিগ্রি করে করেছি আমি, করেছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে আমি কেন এটাকে ট্রায়াঙ্গুলার প্ল্যানার বললাম, কারণ এটা sp2 হাইব্রিডাইজড। আর sp2 হাইব্রিডাইজড মানে কি, মানে 3টা সিগমা বন্ড থাকে। তাহলে এখানে যতগুলো এঁকেছি এগুলো সব কিন্তু সিগমা বন্ড। এই সিগমা বন্ডটা কার্বনের সঙ্গে কার্বনের কটা কটা সিগমা বন্ড আছে, এই কার্বনের সঙ্গে এই কার্বনটা একটা সিগমা বন্ড, এই কার্বনের সঙ্গে এই হাইড্রোজেনের একটা সিগমা বন্ড। তাহলে এখানে আরেকটা হাইড্রোজেন অ্যাটম হবে, যেটা কি হাইব্রিডাইজ হচ্ছে। এই হাইড্রোজেনের কি অরবিটাল থাকে, এস অরবিটাল। হাইড্রোজেনের কি পি অরবিটাল থাকে, পি অ্যাটম পি অরবিটাল থাকে কি, থাকে না। হাইব্রিডাইজেশন হাইড্রোজেনের কি 1s2। তাহলে হাইড্রোজেনের আছে আমার এস অরবিটাল, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার sp হাইব্রিডাইজড। এটাও হচ্ছে আমার sp, এটাও হচ্ছে আমার sp, এটাও হচ্ছে আমার sp। এগুলো লেখার অত দরকার নেই, ঠিক আছে। এখন জানা নিয়ে কথা যে আমার এটা একটা এস আর একটা পি, ঠিক আছে, সিগমা বন্ড ফরমেশন করছে। তাহলে এখানে বলে দিয়েছেন যে এস এর সঙ্গে পি হলে আমার হচ্ছে সিগমা বন্ড ফরমেশন হতে পারে। এবারে সমস্যা হচ্ছে পাই বন্ডটা আমি কোথায় লিখবো। পাই বন্ড যে একটা রয়েছে, এগুলো মুছে দিলাম, পাই বন্ডটা কোথায় লিখবো না, পাই বন্ড হচ্ছে পি অরবিটালের ওভারল্যাপিং। তাহলে একটা করে পি অরবিটাল আঁক, তাহলে এদের মাথায় একটা করে পি অরবিটাল পড়ে আছে, এই উপরে একটা দিলাম, এই নিচে একটা দিলাম পি অরবিটাল। একই রকম জায়গায় এখানে দিতে হবে, তাহলে উপরে একটা দিলাম আর নিচে একটা দিলাম। দেখ এটা মানে যারা ছবি টবি আঁকিস তোদের এটা ধর এটা পিছন দিকে আছে, ওই জন্য এটাকে আমি আবছা করে দিচ্ছি, ঠিক আছে, এরকমই করতে হবে। এবারে পি অরবিটালে দু রকম ডাইরেকশন থাকে, উপরের দিকটাকে প্লাস বলা হয় আর নিচের দিকটাকে মাইনাস বলা হয়। উপরের দিকটাকে প্লাস বা সেট করে দিচ্ছি আর নিচের দিকটা খালি রাখছি। এবারে এটা কি হবে, সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে, এই যে এই ওভারল্যাপিংটা হবে, তার মানে এরকম জিনিসটা দেখাবো আমি। তাহলে এটা হবে কি, এখানে একটা লাইন টেনে দিবি, ব্যাস এটি হয়ে গেল পি অরবিটাল। তাহলে C2H4 টার অরবিটাল ডায়াগ্রাম হচ্ছে এটা, এটা হচ্ছে C2H4 এর অরবিটাল ডায়াগ্রাম। বল কারো বোঝানো বুঝতে অসুবিধা আছে? এটা জিওসিতে এমনিতে পড়তে হতো, এখন একবার পড়ে দিলাম, আর জিওসিতে পড়াবো, ভালো করে বুঝুন। বুঝতে অসুবিধা আছে কারো এই ব্যাপারটা, ডায়াগ্রাম কেমন করে হচ্ছে? অবশ্যই সব থেকে যেটা ছোট হাইব্রিডাইজ সেটাকে আগে ড্র করবে। এখানে দুটোই সমান sp2 sp2, যদি এখানে এটা sp থাকতো তাহলে এটাকে আমি আগে ড্র করব, যেটা sp থাকবে সেটাকে আমি আগে ড্র করব, ঠিক আছে। তো তোদের হোমওয়ার্ক হচ্ছে এই জিনিসটা তোরা বাড়ি থেকে ড্র করবি, CH3 CH ডবল বন্ডেড O, ঠিক আছে, ডবল বন্ডেড O। তোদের কাজ হচ্ছে প্রথমে এই কার্বনটা কি হাইব্রিডাইজ, এই কার্বনটা কি হাইব্রিডাইজ আর এই অক্সিজেনটা কি হাইব্রিডাইজ সেটা আগে বের করানো, কারণ সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন করতেই হবে। এবার সবথেকে যেটা ছোট হাইব্রিডাইজেশন মানে sp, যেটা যদি sp কোথাও পাস বা sp2 কোথাও পাস, তাহলে সেগুলোকে আগে এখানে ড্র করে দিই। ওটা এখানে বলে দিচ্ছি, ওটা হচ্ছে sp হাইব্রিডাইজড হবে, ঠিক আছে, ওটা হচ্ছে sp হাইব্রিডাইজড হবে, কারণ নাম্বার অফ সিগমা বন্ড একটাই আছে, ঠিক আছে। তাহলে sp হাইব্রিডাইজড মানে সেটা হচ্ছে আমার একটা বন্ড এখানে, বুঝা গেছে। এরকম ভাবে করতে হবে কর, তোরা এটা এখন করতে হবে না, করে রাখবি, ঠিক আছে, একটাই না। ঠিক আছে, বোঝা গেছে তো? বল। হ্যাঁ স্যার। পরের দিন এটা করলে আর একটা ভালো জিনিস করবো, আজকে অনেক উপহার হয়ে গেছে, সকাল করে গেছে।